বাড়ির সম্পত্তি থেকে আয় আর তার উপর ট্যাক্স শুনলেই যেন একটা জটিল অঙ্ক মনে হয়, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। আজকের এই আলোচনায় আমরা এই ধাঁধার প্রত্যেকটা গিট খুলে দেখব, যাতে সবকিছু জলের মতো সোজা হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক ঠিক কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরু করব একদম মূল সূত্র দিয়ে, তারপর দেখব স্ট্যান্ডার্ড ছাড়, সুদের নিয়ম, বিশেষ কিছু শর্ত, আর সবশেষে অনাদায়ী ভাড়ার হিসাব। যে কোনো বড় হিসাবের শুরুতেই একটা সহজ ফর্মুলা থাকে, এখানেও ঠিক তাই। চলুন প্রথমে সেই মূল সূত্রটা ভালো করে বুঝে নেওয়া যাক, কারণ বাকি সব নিয়ম কিন্তু এরই ওপর দাঁড়িয়ে। ফর্মুলাটা খুবই সহজ। সম্পত্তির বার্ষিক মূল্য থেকে অনুমোদিত ছাড়গুলো বাদ দিলেই পাওয়া যাবে করযোগ্য আয়। এখন এই বার্ষিক মূল্য নিজেই একটা বড় আলোচনার বিষয়, সেটা না হয় অন্যদিন হবে। আজকের আমাদের মূল ফোকাস হলো এই ছাড় বা ডিডাকশন অংশটা। তো ছাড়ের কথা বলতে গেলে সবার প্রথমে যেটা আসে সেটা হলো স্ট্যান্ডার্ড ছাড়। এটা প্রায় সব সম্পত্তির মালিকের জন্যই প্রযোজ্য, আর এর থেকে সোজা হিসাব আর হয় না। এখানেই আসে সেই ম্যাজিক নম্বরটা 30%। সম্পত্তির বার্ষিক মূল্যের উপর একদম ফ্ল্যাট 30% ছাড়। কেন দেওয়া হয় এটা? ধরুন মেরামত, রক্ষণাবেক্ষণ, এই সব খরচ তো আছেই, তাই না? সেই সব আলাদা করে হিসাব করার ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্যই এই ব্যবস্থা। আসল খরচ কম হোক বা বেশি, এই 30% ছাড় পাওয়া যাবেই। বেশ, সোজা হিসাব তো বোঝা গেল। এবার আসা যাক আসল জায়গায়, যেখানে ট্যাক্স বাঁচানোর সবচেয়ে বড় সুযোগটা লুকিয়ে আছে। বলছি হোম লোনের সুদের উপর ছাড়ের কথা। সাধারণ নিয়মটা হলো, যদি বাড়ি কেনা, তৈরি করা বা মেরামতের জন্য ঋণ নেওয়া হয়, তাহলে তার উপর দেওয়া সুদ ছাড় হিসেবে দাবি করা যায়। আর একটা দারুণ ব্যাপার কি জানেন? যদি বাড়িটা ভাড়া দেওয়া থাকে, তাহলে এই সুদের ছাড়ের কোনো সর্বোচ্চ সীমা নেই। মানে যত টাকা সুদ, তত টাকাই ছাড়। কিন্তু গল্পে একটা মোড় আছে। যদি ওই বাড়িতে মালিক নিজেই থাকেন, তাহলে কিন্তু কথাটা একটু অন্যরকম হয়ে যায়। এই যে এই সংখ্যাটা দেখা যাচ্ছে 2 লাখ টাকা, এটা খুব গুরুত্বপূর্ণ। নিজের থাকার বাড়ির জন্য হোম লোনের সুদের ওপর বছরের সর্বোচ্চ এই পরিমাণ টাকাই ছাড় পাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, এই পুরো ছাড়টা পেতে গেলে কিন্তু কয়েকটা শর্ত পূরণ করতে হবে। এখন এই 2 লক্ষ টাকার ছাড়টা কিন্তু সব ক্ষেত্রে নয়। দুটো আলাদা পরিস্থিতি আছে। যদি ঋণটা বাড়ি কেনা বা তৈরি করার জন্য হয়, তাহলে লিমিটটা হলো 2 লক্ষ। কিন্তু যদি ঋণটা শুধু মেরামতের জন্য নেওয়া হয় বা ওই 2 লক্ষের শর্তগুলো পূরণ না হয়, তাহলে ছাড়টা নেমে আসে মাত্র 30,000 টাকায়। তাহলে ওই বড় অঙ্কের ছাড়টা মানে 2 লক্ষ টাকা পেতে গেলে কি করতে হবে? প্রথমত, ঋণটাকে অবশ্যই বাড়ি কেনা বা তৈরির জন্য হতে হবে। দ্বিতীয়ত, ঋণ নেওয়ার পর থেকে 5 বছরের মধ্যে বাড়ির কাজ শেষ করতে হবে। আর সবশেষে, কিন্তু খুব জরুরি, ব্যাংক থেকে একটা সার্টিফিকেট নিতে হবে, যেখানে ঠিক কত টাকা সুদ দেওয়া হয়েছে তার উল্লেখ থাকবে। সুদের মূল নিয়মগুলো তো জানা গেল। এবার চলুন কিছু বিশেষ পরিস্থিতি দেখা যাক, যেমন বাড়ি তৈরি হওয়ার আগের সুদের কি হবে, বা বিদেশ থেকে ঋণ নিলে নিয়মটা কি। এটা একটা খুব সাধারণ প্রশ্ন। বাড়ি তৈরি হতে তো সময় লাগে, তাই না? ওই সময়ে যে সুদ দেয়া হলো সেটার কি হবে? আয়কর নিয়ম বলছে ওই পুরো সুদটা একবারে ছাড় নেওয়া যাবে না। যা করতে হবে সেটা হলো মোট সুদকে 5 দিয়ে ভাগ করতে হবে। তারপর যে বছর থেকে বাড়ি তৈরি শেষ হলো, সেই বছর থেকে শুরু করে পরপর 5 বছর ওই 1/5 করে ছাড় নেওয়া যাবে। খুব সোজা হিসাব। এবার আসি বিদেশি ঋণের কথায়। সাধারণ নিয়ম হল, যদি বিদেশ থেকে কোনো ঋণ নেওয়া হয়, তার উপরে সুদ কিন্তু ছাড় হিসাবে পাওয়া যাবে না। একদম সোজা সাপটা কথা। কিন্তু প্রত্যেকটা নিয়মেরই একটা যদি বা কিন্তু থাকে, এখানেও আছে। ওই বিদেশি ঋণের সুদও ছাড় পাওয়া যেতে পারে যদি ওই সুদের উপর ভারতের ট্যাক্স দেওয়া হয় বা উৎস থেকে কর বা টিডিএস কেটে নেওয়া হয়। আরেকটা উপায় হল, যদি ট্যাক্স দেওয়ার জন্য ভারতে একজন এজেন্ট থাকেন। এই দুটো শর্ত পূরণ হলেই কেবল এটা সম্ভব। বেশ, ঋণের হিসাব তো বোঝা গেল। এবার আরেকটা খুব সাধারণ পরিস্থিতির কথা বলা যাক। ধরুন কোনো ভাড়াটে ভাড়া দিতে দেরি করেছে, আর বছরের পর বছর সেটা বাকি রয়ে গেছে। পরে যদি সেই বকেয়া ভাড়াটা পাওয়া যায়, তাহলে তার ট্যাক্স কিভাবে হবে? নিয়মটা হলো, বকেয়া ভাড়া যখনই পাওয়া যাক না কেন, যে বছর পাওয়া যাবে সেই বছরের আয় হিসাবেই দেখাতে হবে। এখানে একটা মজার ব্যাপার আছে। ধরে নিন, ভাড়াটা পাওয়ার সময় ওই বাড়ির মালিকানা আর আপনার নেই, তাতেও কিছু এসে যায় না। ওই টাকাটাকে বাড়ির সম্পত্তি থেকে আয় হিসেবেই গণ্য করে ট্যাক্স দিতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা স্বস্তির খবর আছে। ওই যে বকেয়া ভাড়াটা পাওয়া গেল, তার পুরোটাই করযোগ্য নয়।
সেখান থেকেও সরাসরি 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে। কিন্তু মনে রাখতে হবে, এই ছাড় ছাড়া আর অন্য কোনো খরচ কিন্তু এর বিপরীতে দেখানো যাবে না। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম চলুন এক ঝলকে দেখে নেই। প্রথমত, বার্ষিক মূল্যের ওপর ফ্ল্যাট 30% স্ট্যান্ডার্ড ছাড়। দ্বিতীয়ত, নিজের থাকার বাড়ির জন্য ঋণের সুদের ওপর সর্বোচ্চ ছাড় 2 লক্ষ টাকা, তবে শর্ত আছে। তৃতীয়ত, বাড়ি তৈরির আগের সুদ 5 বছরের সমান কিস্তিতে ছাড় নেওয়া যায়। আর শেষে, পরে পাওয়া বকেয়া ভাড়ার ওপরও 30% ছাড় আছে। এই 4টে পয়েন্ট মনে রাখলেই কিন্তু হিসাব অনেকটাই সোজা। আজকের আলোচনা থেকে এটা তো স্পষ্ট যে সঠিক তথ্য একজন করদাতাকে কতটা সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হল, এ সব কিছু জানার পর একজন বাড়ির মালিক হিসেবে নিজের কর উপদেষ্টাকে প্রথম কোন প্রশ্নটা করা উচিত? এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।